মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা শুরু কাল। টঙ্গীর তুরাগ তীরে আগে ভাগে জড়ো হচ্ছেন মুসল্লিরা। ভোলার তজুমুদ্দিনে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত 2, তারা পেশাদার গরু চোর বলে অভিযোগ, জানিয়েছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টের পঞ্চম দিনে 9 জেলায় গ্রেপ্তার 93, গাজীপুরেই আছে 23 জন। বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ সমাবেশ। আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচার দাবি। চট্টগ্রাম মহানগরীর 700 সিসিটিভি ক্যামেরায় অচল। বরিশাল শহরে নষ্ট 420টি। নিরাপত্তা নিয়ে উদ্বেগ। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। আজও রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন প্রাথমিকের 3য় ধাপে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। এর আগে শাহবাগ মোড়ে অবস্থান নিলে শিক্ষকদের সরিয়ে দিতে জল কামান ব্যবহার করা হয়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। তার কাছ থেকে জানবো সর্বশেষ তথ্য। আনোয়ার সাদাত নূর, এই মুহূর্তে এই যে যারা অবরোধ করেছিলেন যেসব শিক্ষকরা, তারা আসলে কোথায় অবস্থান করছেন এবং তারা কি বলছেন, যে কোনো আশ্বাসে বা কোনো ধরনের আশ্বাসের নিশ্চয়তা পেলে তারা এই ধরনের অবরোধ কর্মসূচি থেকে সরে যাবেন কিনা? গত 8 দিন ধরেই কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা যারা এখনো অবশ্য যোগদান করেনি, নিয়োগ পাননি, সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারা কিন্তু তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আজকেও তারা তাদের দাবি আদায়ে বা তাদের দাবি নিয়ে শাহবাগ মোড় অবরোধ করলে এক পর্যায়ে তারা কিন্তু শাহবাগের যে মূল সড়কের যে চত্বর সেখানে অবস্থান করে এবং সড়ক অবরোধ করে বসেন। তাদের দাবি ছিল যে তাদের দাবি মেনে না নেওয়া হলে বা তাদেরকে কোনো সিদ্ধান্ত জানানো না হলে তারা সড়ক অবরোধ করে থাকবেন, সেই জায়গাটি তারা ছাড়বেন না। এটি দুপুরের আগ থেকেই এরকম ঘটনা, মানে এরকম দাবি নিয়ে তারা বলে আসছিল। এর মধ্যে তাদের সাথে পুলিশের সাথে বারবার তাদের কথা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বারবার অনুরোধ করেন যে জায়গাটি ছেড়ে দিয়ে যান চলাচলের জন্য সুবিধা করে দিয়ে, রাস্তা করে দিয়ে তারপরে তাদের সে দাবিটি জানাতে, কিন্তু তারা সেটি মানতে রাজি না হলে দুপুর নাগাদ আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে সেখানে জলকামানের ব্যবহার করে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে। একটা পর্যায়ে তারা সেখান থেকে কিন্তু সরে যেতে বাধ্য হয়। তারা এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। যেসব আন্দোলনরত শিক্ষকেরা সড়ক অবরোধ করেছিলেন তারা এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নিচ্ছেন। তারা সড়ক ছেড়ে দিয়েছেন, কিন্তু তাদের দাবি আদায়ে যে প্রস্তুতি সেটি তারা ছাড়েননি। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন, তাদের দাবি নিয়ে থাকবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তাদের পরবর্তী কর্মসূচি কি এখনো সেটি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং এই যারা এখন সড়কে অবস্থান নিয়েছেন তারা তো আদালতেও নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছিলেন, সেখান থেকেও একটা সিদ্ধান্ত আসতে পারে। ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য না ধরে রাস্তায় অবস্থান কেন করছেন? তারা যে দাবি করছেন যে তাদের যে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই সম্পূর্ণ হয়েছিল যোগদানের অপেক্ষা মাত্র, তো সেই জায়গা থেকে যে সিদ্ধান্তটি আদালতের মাধ্যমেই দেওয়া হয়েছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল ঘোষণা করা হয়েছে, সেটি আসলে তাদের কাছে বিস্ময় এবং তারা সেটি মানতে নারাজ। তারা বলছেন যে যেভাবে আদালতে মাত্র 31 জন বা এরকম কয়েকজনের দাবির মানে আবেদনের পরিপ্রেক্ষিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি যেখানে বাতিল ঘোষণা করা হয়েছে, ঠিক তার উল্টো আরেকটি পদক্ষেপ নিয়ে রাষ্ট্রপক্ষ যেন আদালতের মাধ্যমে সেই প্রক্রিয়াটিকে, মানে সেই বাতিল হওয়া ঘোষণাটিকে পুনরায় ফিরিয়ে নেন এবং তাদের চাকরিতে পুনর্বহালের যে দাবি সেটি
করা হয় সেই দাবিটাই তারা জানাচ্ছেন। আসলে তাদের যে প্রতিনিধি দল আছে তারা বলছিলেন যে সে প্রতিনিধি দল রাষ্ট্রের বিভিন্ন দপ্তর, আদালত এই জায়গাগুলোতে তারা যোগাযোগ রাখছেন, কথা বলছেন পুনর্বহালের দাবিতে। পাশাপাশি তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য যে রাজপথে অবস্থান করা, যে তাদের যে অভিযোগ, তাদের যন্ত্রণা, যে কেন তাদের উপরে এই অন্যায় করা হবে, তাদের বিচারে যেটি অন্যায় করা হচ্ছে কেন করা হবে, তারা জবাব চান এবং তাদের সে দাবির পরিপ্রেক্ষিতে তারা তাদের যে সুপারিশ করা হয়েছিল নিয়োগের জন্য সেই সুপারিশও তারা ফেরত চান। তারা বলছেন যে এটি তাদের অধিকার, তারা পরীক্ষা এবং একটি পুরোপুরি নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কিন্তু সেই সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, ফলে তাদেরকে কোনোভাবেই। আনোয়ার সাদাত নূর, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফ চলছে, কথা বলছেন মুখপাত্র রফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কর্পোরেশনের ভাইস মিনিস্টার মিস মারিয়া ত্রিপোদি আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা সহ মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এই সফরটি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। উল্লেখ্য, তার এই সফরটি গত 8 বছরের মধ্যে ইতালি থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ইউভুক্ত কোনো দেশ হতে প্রথম মন্ত্রী পর্যায়ের সফরও এটি। উক্ত সফরে বাংলাদেশের পক্ষ থেকে অভিবাসন সংক্রান্ত জটিলতাগুলোর দ্রুত ও কার্যকর সমাধান, শিল্প ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়গুলো গুরুত্ব পাবে। আপনাদের একটি আগ্রহের বিষয় ছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট গতকালকে প্রকাশিত হয়েছে সেটার বিষয়ে আমি এই বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় হতে বাংলাদেশে জুলাই-আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানকালে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রেরণ করে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম গত 16 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে তাদের কার্যক্রম শুরু করে এবং প্রায় 5 মাস স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন শেষে গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট তারিখের মধ্যে বাংলাদেশের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের বিষয়ে গতকাল তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের এই প্রতিবেদনে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কার্যপরিধি অনুযায়ী আলোচ্য সময়কালে সংঘটিত ঘটনার দায় নিরূপণ, কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে সুপারিশমালা প্রদান করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফ চলছে, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। কাল টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইজতেমায় অংশ নিতে আগে ভাগেই ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা। নিরাপত্তায় প্রথম 2 পর্বের মতোই থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। কাল ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। রবিবার হবে আখেরি মোনাজাত। এর মধ্য দিয়েই শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে 31 জানুয়ারি প্রথম ও 3 ফেব্রুয়ারি দ্বিতীয়, এই 2 ধাপে শেষ হয় জুবায়েরপন্থীদের আয়োজন। বিশ্ব ইজতেমার খবর জানাতে এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবুল হাসান, এর আগে আপনার সাথে কথা হচ্ছিল, সেই সময় আমরা ইজতেমা ময়দানের সার্বিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থার কথা জানছিলাম। এই মুহূর্তে আসলে সেখানে কি ধরনের কার্যক্রম চলছে সে বিষয়ে জানাবেন। দেখুন, বিশ্ব ইজতেমার যে ময়দান, এখানে নিজামুদ্দিন মার্কাজের অর্থাৎ সাদ কান্দহলভী যারা অনুসারী রয়েছেন তারা এই ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন এবং এই মুসল্লিরা যারা আছেন তারা ময়দানের বিভিন্ন খিত্তায় ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং এখন হেদায়েতি বয়ান হচ্ছে। বাদ আসর এখানে আমবয়ান হবে এবং আমবয়ানের মাধ্যমে আজকে এই পর্বের যে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং এখানে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের শীর্ষ মাওলানারা এসে
এসেছেন তারা তাদের নিজ নিজ ভাষায় এখানে বয়ান করছেন। সাথে সাথে এই বয়ানগুলোর কিন্তু বাংলা তর্জমা হচ্ছে। এবং আপনাকে বলে রাখি যে এবার দুটি বিষয় এবার প্রথম এই ইজতেমায় পড়েছে। একটি হচ্ছে শবে বরাত, আর একটি হচ্ছে যে ডেভিল হান্ট অপারেশন। এই বিষয়টি নিয়ে কিন্তু মুসলিরা কথা বলছেন এবং পুলিশ প্রশাসনের কথা বলছেন। এখানকার যারা শীর্ষ মুরব্বী তারা বলছেন যে এই যে শবে বরাত তারা পাচ্ছেন এবং সেই কারণে তারা মনে করছেন যে তাদের এই ইজতেমাটা অধিক ফজিলতপূর্ণ এবং যারা এখানে এসেছেন তারা ইবাদত বন্দিকে আরো আগ্রহ সহকারে করবেন এবং ইবাদত বন্দিকের মাধ্যমে এখানে তারা দিন অতিবাহিত করবেন। ঈমান আমল আখলাক সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে সময় পার করবেন। আর পুলিশ প্রশাসন যেটি বলছেন যে এখানে ডেভিল হান্ট যে অপারেশনটি চলছে সেই অপারেশনের কারণে কোনো দুষ্কৃতিকারী যেন ইজতেমা ময়দানে এসে ভর করতে না পারে বা এখানে আশ্রয় নিতে না পারে সেই বিষয়টি তারা সজাগ রয়েছেন। এবং তারা ইজতেমার যারা মুরব্বী তাদেরকে বলছেন যে এই বিষয়টি নজর রাখার জন্য যেন এই মুসলিমদের ভিড়ে তারা মিশে যেতে না পারেন সেই ব্যাপারে তারা কিন্তু সতর্ক করে দিয়েছেন। এবং এখানে নিরাপত্তার বিষয়টি যদি বলি, কিছু দুপুরের পর এখানে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার বক্তব্য রেখেছিলেন। তিনি এখানে দিক নির্দেশমূলক বাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং পরে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলছেন যে এবারও 5টি সেক্টরে ভাগ করে পুরো ময়দানকে এখানে মনিটরিং করা হচ্ছে এবং এখানে 16টি ওয়াচ টাওয়ার করা হচ্ছে। 3 শতাধিক সিসিটিভির আওতায় পুরো ময়দানকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি 10,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সাদা পোশাকে এবং পোশাকে এখানে কাজ করবেন। এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরাও এখানে রয়েছেন। মোট কথা পুরো ইজতেমা ময়দানকে নিরাপত্তা বলে আনা হয়েছে এবং তিনি বলছেন যে এবার ইজতেমাতেও যান চলাচল স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের পরিবহন এবার বন্ধ থাকবে না এবং সেই ব্যাপারে পুলিশ প্রশাসনকে তিনি এখানে নির্দেশনা দিয়েছেন। এবং ইজতেমার যারা আয়োজক তারা বলছেন যে এবার যে ব্যবস্থাপনাটি হয়েছে অত্যন্ত সুন্দর এবং সফলভাবে হয়েছে এবং তারা আশা করছেন ইজতেমার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা এবং এটি সফল করার জন্য তার সরকারের কাছেও কৃতজ্ঞতা জানিয়েছেন। এই ছিল ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতি। টঙ্গী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। ভোলার তজুমুদ্দিনে চোর সন্দেহে গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে ভুঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ সুপার শরীফুল হক জানান, বৃহস্পতিবার ভোরে ভুঁইয়া বাড়িতে একদল চোর গরু চুরি করতে যায়। ঘটনা টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে গ্রামবাসী জড়ো হয়ে চোর দলকে ধাওয়া করে। এক পর্যায়ে 2 জনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন তজুমুদ্দিনের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মোহাম্মদ নয়ন এবং বোরহান উদ্দিনের খাসমহল এলাকার আমির হোসেন। তাদের বিরুদ্ধে থানায় চুরি ও মাদক সহ 16টি মামলা রয়েছে। এদিকে চাঁদপুরের কচুয়ায় গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন একজন। শুক্রবারও তাকে গ্রেপ্তার করে আদালতে দেওয়া হয়েছিল, কিন্তু পরের দিনই আমরা যেটা জেনেছি সে জামিনে মুক্ত হয়ে এসে আবারও এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত হয়েছে। তবে যে ঘটনাটি হয়েছে এটা দুঃখজনক। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপারেশন ডেভিল হান্টের 5ম দিনে এ পর্যন্ত 9 জেলায় গ্রেপ্তার হয়েছে 93 জন। এর মধ্যে গাজীপুরে গ্রেপ্তার করা হয়েছে 23 জনকে। আটককৃতরা বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অভিযানে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ছাত্র জনতার ওপর হামলা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়িতে আওয়ামী লীগের 15 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাগেরহাটে 19, রাজশাহীতে 8, সাভার ও সুনামগঞ্জে 7, নাটোরে 3 এবং মাগুরায় 1 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় সড়কের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্য বিরোধীরা। একই দাবিতে হবিগঞ্জে কোর্ট মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে আধা ঘন্টা রাস্তা অবরোধ করেন তারা। এ সময় ছাত্র জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়। জুলাই আন্দোলনের সময় থেকে ভেঙে পড়েছে চট্টগ্রামে পুলিশের সিসিটিভির নজরদারি। ভাঙচুর, চুরি ও যান্ত্রিক ত্রুটিতে শহর জুড়ে বসানো 700 সিসি ক্যামেরার কোনোটি আর কাজ করছে না। কর্মকর্তারা বলছেন, প্রতিবেদন তৈরি না হওয়া, বাজেট সহ নানা সীমাবদ্ধতায় ক্যামেরাগুলো এখনও সচল করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, সিসি ক্যামেরা না থাকার সুযোগে নাশকতা ও অপরাধ ঘটাতে পারে বিভিন্ন গোষ্ঠী। সিসিটিভি ক্যামেরা থাকলেও সংযোগ বিচ্ছিন্ন, কোথাও আবার শুধু তার ঝুলছে, নেই ক্যামেরা। এমন দৃশ্য চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় আর সড়কে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বসানো 700 সিসি ক্যামেরার প্রায় সবগুলোরই এমন দশা। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময়ে ভাঙচুর, চুরি ও যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়েছে নগরীর সিসিটিভি নজরদারির ব্যবস্থা। এতে হুমকিতে পড়েছে নাগরিক নিরাপত্তা। এখানেও কয়েকদিন আগে সকালবেলা একটা হাইজ্যাক হয়েছে, কিছু নাই, পুলিশ ধরবে কিভাবে, শনাক্ত করবে কিভাবে? সিকিউরিটিগুলো থাকবে, আমাদের জীবনযাত্রা চলাফেরা করতে আমাদের স্বাচ্ছন্দ্যবোধ মনে হইতো। এখন আমরা একটু রিস্কে আছি। এসব ক্যামেরা অচল থাকায় বিপাকে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধের তদন্তে কোনো কাজে আসছে না পুলিশের কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেন্টার। অপরাধী চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। এ সমস্যা সমাধানে কাজ চলছে, জানালেন কর্মকর্তা। এই সিসিটিভির যে সুবিধাটা সেটা কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি না। তো আমাদের এই বিষয়টা মাথায় রয়েছে, আমরা আবারও যাতে আমাদের সিসি ক্যামেরাগুলোকে ঢেলে সাজাতে পারি, বিশেষ করে আমাদের শহরে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে যাতে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি। সিসিটিভি নজরদারি না থাকায় নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে, বললেন নিরাপত্তা বিশ্লেষক। এ সুযোগে বিভিন্ন গোষ্ঠী অপরাধ ও নাশকতা করতে পারে, তাই দ্রুত এসব ক্যামেরা সচল করার তাগিদ তার। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিসি ক্যামেরাগুলো অবিলম্বে চালু করা উচিত। অন্যথায় একদিকে পুলিশ যেমন অসহায় বোধ করবে অপরাধী শনাক্তে, আর অপরাধীরা সেখানে উৎসাহিত হবে অপরাধ সংগঠন করার জন্য। 2021 সালে চট্টগ্রাম নগরীর 16টি থানার 700 স্পটে এসব সিসি ক্যামেরা স্থাপন করে সিএমপি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় সব ক্যামেরাই নষ্ট। চুরি হয়ে গেছে 80টি ক্যামেরা সহ 420টির কেবল। বিসিসির উদাসীনতা ও অবহেলাকে দায়ী করছে নগরবাসী। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিসি। 2017 সালের এপ্রিলে বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে বসানো হয় 2.5 কোটি টাকার 420টি সিসি ক্যামেরা। তবে সচল ছিল ওই বছরের জুন পর্যন্ত। সড়কের পাশের পোস্টগুলোতে অকার্যকর ক্যামেরা, যার বেশিরভাগই চুরি হয়ে গেছে কেবল। 8টি সিসি বুথের সবগুলোতেই তালা। সম্প্রতি বিসিসির 2 ভবনে হামলায় অচল হয়ে যায় 70টি সিসি ক্যামেরা। এজন্য দায়ী করা হচ্ছে বিসিসির উদাসীনতা অবহেলাকে। যে কোনো একটা জিনিস সেটা সাস্টেইন করতে হলে তার লজিস্টিক সাপোর্ট, ম্যান পাওয়ার, অপারেশন মেইনটেনেন্স সব কিছু এর সাপোর্টিং দেওয়া উচিত, যেটা পরবর্তীতে আর প্রোভাইড করা হয়নি। আর অভিযোগ আছে ক্যামেরাগুলো রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে নগরবাসী। সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে, তার মেরামত করার কোনো উদ্যোগ নেওয়া নাই, যার কারণে সে বরিশাল সিটি কর্পোরেশনেও আইন শৃঙ্খলার অবনতি ঘটতে আছে। যেভাবে এটা মিসিং হয়েছে, এটা সিটি কর্পোরেশনের উচিত থানায় জিডি এবং প্রশাসন দ্বারা এটা উদ্ঘাটন করা। সিসি ক্যামেরা অকেজো ও চুরি হওয়ার বিষয়ে কমিটি করেছে বিসিসি। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বহিরাগত বা বাইরের লোকজন ভেঙে ফেলে বা বিভিন্ন আন্দোলন যদি ভাঙাডাঙ্গা হয় তাহলে এটা ভিন্ন জিনিস। তবে আমরা দেখব যে আমাদের অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী এখানে গাফিলতি যদি আছে কিনা, যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব। অপরাধ নিয়ন্ত্রণে 2021 সালের 27 জুন থেকে এ পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে স্থাপন করা হয় 400-র বেশি ক্যামেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম এবং বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আমরা তো প্রতিবেদনেই দেখছিলাম যে চট্টগ্রামে 700 সিসি ক্যামেরার কোনোটি আর কাজ করছে না। এই যে এতগুলো সিসি ক্যামেরা কবে স্থাপন করা যাবে, কিভাবে স্থাপন করা হবে, এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কি বলছে এবং সেই সাথে পুলিশের বক্তব্য কি? তাদেরও তো নজরদারি বা টহলে বেশ বড় ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। চট্টগ্রামে মূলত এই রাস্তায় যে সিসিটিভি ক্যামেরাগুলো, এগুলো
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশই দেখাশোনা করে। আসলে এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটি একটু দেখাতে চাই। আমরা এখন লালখান বাজার মোড়ে আছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় চট্টগ্রাম শহর এবং খুবই ব্যস্ত মোড়। এবং এখানে এই আমার পেছনে যে একটি পুল দেখা যাচ্ছে সেখানে দুটি সিসিটিভি ক্যামেরা ছিল। এখানে সেই দুটি ক্যামেরায় এখন আসলে বাক্স আছে কিন্তু ক্যামেরা নেই। ঠিক একই রকমভাবে রাস্তার অপর পাশেও ওইখানে অবশ্য বাক্সও নেই, অর্থাৎ বাক্স সহ এগুলো নিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে আসলে এখন চট্টগ্রাম নগরীতে এই নজরদারির বিষয়টি চলছে, আসলে খুব একটা যে কার্যকর ভাবে চলছে বিষয়টি সেভাবে বলা যাবে না। কারণ আমরা দেখছি যে এই মুহূর্তে চট্টগ্রামের যে কোনো অপরাধ বা এই ধরনের কোনো ঘটনাবলী, দুর্ঘটনা, এগুলোর সিসিটিভি ফুটেজের জন্য পুলিশকে বিভিন্ন মার্কেট, বাড়িঘর বা দোকানপাটে যে সমস্ত ব্যক্তিগত সিসিটিভি ক্যামেরা আছে সেখান থেকে নিতে হচ্ছে। এবং এক্ষেত্রে দুটি প্রধান সমস্যায় পড়ছে। প্রথমত হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই সমস্ত সিসিটিভি ক্যামেরা কাজ করছে না বা তাদের সঠিক যে এগুলো সংরক্ষণের বিষয় আছে, অর্থাৎ ফুটেজ সংরক্ষণের বিষয়, সেটি সঠিকভাবে কাজ করে না বলে পাওয়া যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশের ঠিক যেই এলাকায় সিসিটিভি ফুটেজটা দরকার সেই এলাকায় আসলে দোকানপাট বা মার্কেটের সেই ধরনের সিসিটিভির আওতায় বেশিরভাগ সময় থাকে না, যে কারণে আসলে কোনো একটি ঘটনা, দুর্ঘটনা বা কোনো একটি অপরাধ কার্যক্রমকে তদারকির ক্ষেত্রে বা নজরদারির ক্ষেত্রে বা পরবর্তী যে তদন্তের ক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যা ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পড়েছে। আমরা এর আগে দেখেছি যে যখন 2013-14 সালের দিকে এই সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হয়েছিল, এরপরে অনেকগুলো বড় বড় ঘটনায় চট্টগ্রাম শহরে কিন্তু এই সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ ব্যবহার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যে কেন্দ্রীয় যে কন্ট্রোল রুম আছে সেখান থেকে আগে ভাগে ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়েছে, কিন্তু এই মুহূর্তে আর সেটি করা যাচ্ছে না। তো এই প্রেক্ষাপটে এগুলো কবে নাগাদ চালু হবে সে বিষয়ে পুলিশের কাছেও আসলে কোনো সদুত্তর নেই, কারণ এগুলো নষ্ট হয়ে যাওয়ার পর আমরা জানি যে ইতোমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গত জুলাই আগস্টের যে আন্দোলন সেই সময়ে আমরা দেখেছি যে জনতার রোষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অনেকগুলো থানা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, নানা ধরনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তারা সেই বিষয়গুলোকেই আসলে সামাল দেওয়ার চেষ্টা করছেন। তারপরে হয়তো তারা আস্তে আস্তে এরকম এই সিসিটিভি ক্যামেরাগুলো আবার হয়তো ইনস্টল করা যায় কিনা সেই বিষয়টি নিয়ে চিন্তা করবেন। তবে এই মুহূর্তে আসলে ঠিক কবে নাগাদ এগুলো স্বাভাবিক হবে বা আবার নতুন করে ইনস্টল সেগুলো সদুত্তর পাওয়া যাচ্ছে না। জি, অনুপম শীল, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু চলে যাচ্ছি বরিশালে, সেখান থেকে আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, বরিশালে চুরি হয়ে গেছে 80টি ক্যামেরা সহ 420টি ক্যামেরার কেবল। সেক্ষেত্রে এই মুহূর্তে সচল কতটি রয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আসলে কিভাবে নজরদারি করা হচ্ছে? ধন্যবাদ। আসলে আমি এই বক্তব্য শুরুর আগে আমি একটু বলে নিই যে বরিশালে চোরদের মানে মনোবলটা কত শক্ত, কত আত্মবিশ্বাস তাদের একটু দেখুন। আমি এখন যে ইস্যুটা দেখাচ্ছি, যে পোস্টটা দেখাচ্ছি, ওই পোস্টে এই যারা কেবল অপারেটর আছে তাদের মালামাল রয়েছে, অন্যান্য যারা রয়েছে তাদের সমস্ত মালামাল রয়েছে, পুলিশের ক্যামেরা রয়েছে, কিন্তু সেখানে যে বরিশাল সিটি কর্পোরেশন সিসি ক্যামেরা এবং সিসি যে কেবলটি সেটুকু নাই। কারণ তো জানে যে এটি চুরি হওয়ার পর কোনো জবাবদিহিতা নাই, এটি কবে কে খুঁজবে, কাকে এত দায় ছেক কার উপরেনি, এবং এটি নিলে সে নিরাপদ। যার ফলে ওইখানে দেখুন সব কোম্পানির সবকিছু ওইরকমই রয়েছে, কিন্তু নেই শুধু বরিশাল সিটি কর্পোরেশনের সিসি ক্যামেরা। এই 80টি পোস্টে আপনি এই অবস্থা দেখবেন। সিটি কর্পোরেশনে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন, বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন সময়, তারা খুব বড় বড় স্বপ্ন নিয়ে এই সমস্ত কাজগুলো করে থাকেন, কিন্তু বলা হয়ে থাকে যে সর্বনিম্ন কোয়ালিটির জিনিসগুলো বসিয়ে থাকেন। সিসি ক্যামেরা প্রথমেই নষ্ট হয়ে গেছে 220টি, হ্যাঁ, একদম 2 মাসের মধ্যে। এরপর পরবর্তীতে গেল 350, সেগুলো তো চলেই না। এরপর গেল লাস্ট 70টি, এই হামলা, দুর্ভবনে হামলার পর লাস্ট 70 ছেড়ে গেছে, একটিও এখন চলে না। কথা হচ্ছে চলে না তো ভালো কথা, মানা যায়, চুরি হলো কেবল এই 420টি ক্যামেরা, সব কেবল চুরি হয়ে গেল। এমনও রিপোর্ট পাই যে স্পট হাউস গুলো যেটুকু রয়েছে সেখান থেকে সমস্ত ক্যামেরা ডিভাইস সবকিছু মেয়র সাহেবদের বাসায় ছিল দিনের পর দিন। তারা পরে ফেরত দিয়েছেন, কি ফেরত দিয়েছেন, কোন নাম্বারেরটা নিয়েছেন, কোন নাম্বারেরটা ফেরত দিয়েছেন, কে জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করার কেউ নেই, চাকরির ভয় সবাই আছে। হ্যাঁ, তো এই অবস্থার মধ্যে আমরা যেটি বলতে চাই যে সর্বশেষ যেটুকু বলা রয়েছে
যে বরিশালের সিটি কর্পোরেশন একটি ক্যামেরাও এখন সচল নেই। কবে সচল হবে কেউ জানে না, কেউ এ সম্পর্কে কোনো কথা বলতে পারেননি। তবে বলেছেন একটি কমিটি গঠন হবে, কমিটি রিপোর্ট দেবে যে কিভাবে চলা যায়, বাজেটে যদি কুলে তাহলে আমরা তারপরে হয়তো সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। জি মুরাদ আহমেদ এবং অনুপম শীল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। চাঁদপুর শহরে জমি ও পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয়া হয়েছে। বুধবার রঘুনাথপুরে বিএনপির নেতা শাহজাহান ব্যাপারীর ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ আব্দুল গফুরের লোকজন। পরদিন শাহজাহান ব্যাপারীর ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটে। তবে আব্দুল গফুরের দাবি শাহজাহান ব্যাপারীর লোকজনই তাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ জানিয়েছে উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার ধামরাইয়ে পিকনিকে যাওয়া শিক্ষার্থীদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে ধামরাই থানায় 8 জনের নাম সহ অজ্ঞাত আরও 15 থেকে 20 জনকে আসামি করে মামলা করে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পার্কের 4 স্টাফকে। বুধবার বিকালে ধামরাইয়ের আলাদিন পার্কের ভেতরে পিকনিকে যায় মিরপুরের বনফুল আদিবাসী গ্রিন হার্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দুপুরের পর সুইমিং পুলের লকার থেকে শিক্ষার্থীদের মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায় বলে দাবি শিক্ষার্থীদের। এ সময় পার্কের স্টাফদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের উপর হামলা চালায় ওই পার্কের স্টাফরা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে অ্যাম্বুলেন্স মিললেও চালক না থাকায় সেবা বঞ্চিত রোগীরা। প্রায় অর্ধ কোটি টাকায় কেনা একটি অ্যাম্বুলেন্স পড়ে আছে বছরের পর বছর। চাঁদপুরের 3 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 4টি অ্যাম্বুলেন্স কোনো কাজেই আসছে না। বিভাগীয় কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে চালকের জন্য আবেদন হলেও এখনো নিয়োগ হয়নি, জানালেন সিভিল সার্জন। চাঁদপুরের হাজীগঞ্জ, কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে মোট 4টি অ্যাম্বুলেন্স। তবে চালক না থাকায় দীর্ঘদিন ধরে কোনো কাজে আসছে না এসব যান। এদিকে অ্যাম্বুলেন্স না থাকায় ভোগান্তিতে এলাকার রোগীরা। সরকারি অ্যাম্বুলেন্স না পাওয়ায় জটিল রোগীকে ঢাকা বা কুমিল্লা নিতে চড়া দামে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে তাদের। যেমন বাইক অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা যে রোগীগুলো আসে তখন অ্যাম্বুলেন্সের ডাক পড়ে, তখন সরকারি যে অ্যাম্বুলেন্সটা থাকে ওটা যদি ড্রাইভার উপস্থিত থাকে ড্রাইভার দেওয়া যায়। অ্যাম্বুলেন্সটা আছে আমাদের, কিন্তু ড্রাইভার না থাকাতে রোগীদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে 5 বছর, কচুয়ায় 3 বছর এবং মতলবে 1.5 বছর ধরে পড়ে আছে মোট 4টি উন্নত মানের অ্যাম্বুলেন্স। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। সেবা কার্যক্রম বন্ধ, এখন অ্যাম্বুলেন্স চলে না। কি আমাদের আউটসোর্সিং ড্রাইভার আছে, ওনাদের মাঝে মাঝে চালানো হয়। চালক নিয়োগ চেয়ে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে, জানালেন সিভিল সার্জন। এই জেলা বাদ দিয়ে অন্য কোনো উপজেলা যেখানে অ্যাম্বুলেন্স নেই কিন্তু চালক আছে, যদি আমাদেরকে ওই ধরনের 3 জন চালক যদি পাওয়া যায় আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে। রেগুলার বেসিসে ড্রাইভার আনার আমরা একটা প্রস্তাবনা আমাদের বিভাগীয় কার্যালয়ে পাঠিয়েছি, স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি। আশা করি হয়তো অচিরে আমরা ড্রাইভার পেয়ে যাব। হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একটি, মতলব দক্ষিণে একটি ও কচুয়ায় 2টি অ্যাম্বুলেন্সের কোনো চালক নেই। সেবা নিশ্চিতে এসব হাসপাতালে দ্রুত চালক নিয়োগের দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিপ্লবীদের সাথে 36 জুলাই পরবর্তী বাংলাদেশের প্রস্তাবনা নিয়ে মত বিনিময় সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিভাগীয় প্রতিনিধিরা। বুধবার দোহার উপজেলার লটাখোলা নতুন বাজার মার্কেটে এবং নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই সভার আয়োজন করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেহরাব সিফাত দেশের সংস্কারে বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে থাকতে পারবে না বলে সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের উদ্যোগে শুরু হয়েছে 2 দিনব্যাপী রজত জয়ন্তী উৎসব। দীর্ঘ 25 বছর পর নতুন পুরানো শিক্ষার্থীদের মিলন মেলায় উচ্ছল পুরো ক্যাম্পাস। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে
সহপাঠীদের দেখা পেয়ে আনন্দে আত্মহারা সবাই। অনেকেই ফিরে গেছেন পুরানো দিনে। মনোমুগ্ধকর সঙ্গীত আর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের রজত জয়ন্তী উৎসব। বেলুন পায়রা উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর করা হয় প্রদীপ প্রজ্বালন। ঢাকের তালে তালে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। শিক্ষার্থীদের কেউ মেতেছেন নৃত্যে, কেউ আবার সেলফি তুলছেন নতুন সুন্দর মুহূর্তটাকে স্মৃতির পাতায় ধরে রাখতে। বন্ধুদের সাথে দেখা হওয়া এবং এটা জীবনে তো অনেকগুলো আনন্দের সময় থাকে না, এইটা আজকে দিনটা সেই রকম একটা আনন্দের দিন। 25 বছর পরে আবার দেখা হচ্ছে এবং এইটা আসলে শুধু আমাদের জীবনে, ফোকলোরের জীবনে বলে না, সবার এই পারিবারিক মিলনমেলা হওয়া উচিত। উপাচার্য ও শিক্ষকরা বলেন ফোকলোর যেন জীবনেরই একটি অংশ। নিজেদের অবচেতন মনে প্রতিনিয়ত এর চর্চা হয়। যে সমস্ত কাহিনী, উপকথা, রূপকথা, কিংবদন্তি, এগুলো আমাদের জীবনের প্রতিটা পর্যায়ে কোনো না কোনোভাবে আমাদের উপরে প্রভাব ফেলে আর কি। এবং এগুলো নিয়ে যে বিদ্যা, যেটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ফোকলোর কিন্তু সেই বিষয় নিয়েই কাজ করে। আজকে যে মহামিলন মেলা, সেই মিলনের মাধ্যমে আমাদের দেশের যে অপসংস্কৃতিগুলো আছে সেইগুলো দূরীভূত হবে এবং আমাদের যে নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতি আরও বিকাশ লাভ করবে। 2 দিনব্যাপী মিলন মেলায় ফোকলোর বিভাগের 27টি ব্যাচের প্রায় 750 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। অবিশ্বাস্য হলেও মাত্র 1 টাকায় এখনো পাওয়া যায় চা, পেঁয়াজু। 3 দশক ধরে খাবারের দাম 1 টাকাও না বাড়িয়ে অনন্য নজির গড়েছেন নীলফামারীর সন্ন্যাসীতলা বাজারের ব্যবসায়ী আপন আহমেদ। স্বীকৃতি হিসাবে পেয়েছেন কনজিউমার অ্যাওয়ার্ড। নীলফামারী সদরের খোকসাবাড়ি সন্ন্যাসীতলা বাজারে 1995 সালে এই বাজারে ভাই ভাই টি স্টোর খোলেন আপন আহমেদ। প্রতি কাপ চা 1 টাকা আর প্রতিটি পেঁয়াজও 1 টাকায় বিক্রি শুরু করেন তিনি। গত 30 বছরে দেশের সবকিছুর দাম বাড়লেও সেই 1 টাকাতেই চা আর পেঁয়াজও বিক্রি করে যাচ্ছেন তিনি। তার এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসিত হচ্ছে স্থানীয়দের মুখে মুখে। দিনাজপুরের বীরগঞ্জে হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাষি ও ব্যবসায়ীরা। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত 2 ঘণ্টাব্যাপী উপজেলার বিজয় চত্বর মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় চাষিরা বলেন, এমনিতেই বাজারে আলুর দাম কম, তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে তাদের সংকটে ফেলা হয়েছে। এতে প্রান্তিক চাষিরা মারাত্মক ক্ষতিতে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। প্রতি কেজির ভাড়া 1 টাকা কমিয়ে 3 টাকা নির্ধারণের দাবি তাদের। শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।